আমরা আজকে প্রথমেই আগে আমরা দেখেছিলাম কি মাইক্রোকন্ট্রোলার কি, মাইক্রোপ্রসেসরের মধ্যে পার্থক্য দেখেছিলাম। তারপরে একটা এমবেডেড সিস্টেম কি, এমবেডেড সিস্টেমকে কিভাবে ডিজাইন করা হয়, তারপরে একটা মাইক্রোকন্ট্রোলারকে কিভাবে প্রোগ্রাম করা হয়, এই ব্যাপারগুলো আমরা আগে দেখেছিলাম। তো এখন আমরা দেখব যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম তো আমরা জানি যে অপারেটিং সিস্টেম জিনিসটা কি, যেটা আমাদের একটা ডিভাইসকে রান করার জন্য আমাদের যে প্রোগ্রামটা খুবই জরুরি। আমাদের একটা ডিভাইসকে যদি আমরা রান করতে চাই তাহলে আমাদের যে প্রোগ্রামটা অবশ্যই থাকতে হয় ওই ডিভাইসটাকে রান করার জন্য, সেটা হলো অপারেটিং সিস্টেম। এটা একটা প্রোগ্রাম। আচ্ছা, তো এর মধ্যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কি? যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হলো এমন একটা অপারেটিং সিস্টেম যেটা এমন ভাবে আপনার একাধিক কাজ, দেখা যাচ্ছে একাধিক প্রোগ্রামকে এমন ভাবে রান করে তাতে করে মনে হয় যে সবগুলো প্রোগ্রাম একসাথে রান করছে, কিন্তু তারা একসাথে রান করে না। তারা কি করে, এই একটা প্রোগ্রাম আপনি চালাচ্ছেন, এই একটা প্রোগ্রাম রান করছেন, এই রান করতে করতে আপনি আরেকটা প্রোগ্রাম ওপেন করলেন। তো এই দুইটা প্রোগ্রামের মধ্যে সুইচিংটা খুব শর্ট টাইমের মধ্যে করে থাকে, মানে একদম জিরো ডিলে, বলতে গেলে জিরো ডিলে নিয়ে একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে সুইচ করতে পারে। তো যখনই একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে খুব স্বল্প সময়ের মধ্যে সুইচ করে, তখন আপনার কাছে মনে হবে যে এই দুইটা প্রোগ্রাম একই সাথে চলছে একটা সিস্টেমে। এই আপনার কাছে কিন্তু একটা মানে অ্যাপারেন্ট বা আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দুইটা প্রোগ্রাম একসাথে চলছে, কিন্তু দুটো প্রোগ্রাম একসাথে চলছে না। দুটো প্রোগ্রাম ভিন্ন ভিন্ন সময়ে চলছে, কিন্তু যখন যেটা রান করার প্রয়োজন বা যখন যেটা আপনি রান করতে চান সেটা কোনো ধরনের ডিলে ছাড়া রান করছে। তো আমরা এটাকে ডিফাইন করতে পারি এভাবে যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কমনলি নোন অ্যাজ RTOS। তাহলে রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের সংক্ষিপ্ত রূপ হলো RTOS। তাহলে এটা কি হলো? এটা একটা সফটওয়্যার কম্পোনেন্ট that rapidly switches between tasks, giving the impression that multiple programs are being executed at the same time on a single processing core. তাহলে আমাদের একটা সিঙ্গেল প্রসেসিং করে বা একটা সিঙ্গেল প্রসেসিং ইউনিটে আমাদের অনেকগুলো প্রোগ্রাম একসাথে চলছে এমন একটা ইমপ্রেশন আমাদের মধ্যে তৈরি করে। কিন্তু সে কি করে, ভিন্ন ভিন্ন প্রোগ্রামকে ভিন্ন ভিন্ন সময় কিন্তু সে রান করে। কিন্তু যখন আমরা একটা প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে সুইচ করি, তখন এই সুইচিংটাকে সে এত দ্রুত করে যে আমাদের কাছে এটা মনে হয় যে দুটো প্রোগ্রাম একই সাথে রান করছিল। বোঝা গেল রিয়েল টাইম অপারেটিং সিস্টেমটা কি? স্যার আচ্ছা, তো আমরা এক্সাম্পল দিতে পারি যে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, নেটওয়ার্ক মাল্টিমিডিয়া সিস্টেম, কমান্ড কন্ট্রোল সিস্টেম। তারপর আমরা বলতে পারি যে কি বলুন নাম, মেডিকেল কেয়ার সিস্টেম। ঠিক আছে, এগুলো সবই রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের উদাহরণ, জাস্ট এক্সাম্পল। আচ্ছা, তো এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, আচ্ছা এরপর একটা কোশ্চেন করছিলাম কি, হোয়াট ডাজ রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ডু? এটা কি কাজ করে? In actual fact, the processing core can only execute one program at a single time. তার মানে সে প্রকৃতপক্ষে একটা সময়ে একটা মাত্র প্রোগ্রামকে এক্সিকিউট করে। and what the RTOS is actually doing is rapidly switching between individual programming threads. মানে ভিন্ন ভিন্ন প্রোগ্রামকে এত দ্রুত তাদের মধ্যে সুইচিং করে যেটা আমাদের কাছে একটা ইমপ্রেশন দেয় দ্যাট মাল্টিপল প্রোগ্রামস আর এক্সিকিউটিং সাইমultaneously। মানে স্বতঃস্ফূর্তভাবে একই সাথে প্রোগ্রামগুলো রান হচ্ছে এমনটা আমাদের কাছে মনে হয়, কিন্তু সে কি করে, সে একটা সময়ে একটা প্রোগ্রামই রান করে। কিন্তু আমি যখনই ভিন্ন আরেকটা প্রোগ্রাম রান করতে চাইবো, সেই ভিন্ন প্রোগ্রামকে সে এত দ্রুত সুইচ করবে, সে ভিন্ন প্রোগ্রামে এত দ্রুত সুইচ করবে যেন আমার কাছে মনে হবে দুইটা প্রোগ্রাম একসাথেই চলছিল। আচ্ছা, তারপরে why an RTOS is used? তাহলে একটা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কেন ব্যবহার করা হয়, এর কারণ কি কি, সেগুলোকে আমরা পয়েন্ট আউট করতে পারি এভাবে যে প্রায়োরিটি বেসড শিডিউলিং করে।
প্রায়োরিটি বেসড শিডিউলিং বলতে যে কোন প্রোগ্রামকে আমি আগে রান করতে চাই আর কোন প্রোগ্রামটা পরে রান করব, এর একটা প্রায়োরিটি সে তৈরি করে। মানে যেটা আগে রান করা দরকার সেটাকে সে আগে রান করবে, যেটাকে পরে রান করা দরকার সেটাকে পরে রান করবে। আচ্ছা, এর মধ্যে কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম রান করার মধ্যে কিন্তু সে আবার একটা টাইমিংও দিয়ে থাকে, যে একটা প্রোগ্রাম বা একটা ইনস্ট্রাকশনকে আমি রান করব সেটা কতক্ষণ ধরে রান করব বা সেটার এক্সিকিউশন টাইম কতটুকু হবে, এটাও কিন্তু প্রি ডিফাইন্ড থাকে এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেমে। ঠিক আছে, তো পরের পয়েন্টটা কি বলছি, যে অ্যাবস্ট্রাক্টিং টাইমিং ইনফরমেশন। তার মানে এই যে টাইমিং ইনফরমেশনটা, যে একটা প্রোগ্রাম বা একাধিক প্রোগ্রাম যখন আমি রান করতে চাইবো তখন কোন প্রোগ্রামটা কতটুকু টাইম ধরে রান করবে এবং তার পরবর্তী প্রোগ্রামটা আবার কখন রান করা শুরু করবে, এই টাইমিংটা আমাদের রিয়েল টাইম অপারেটিং সিস্টেম করে থাকে, এটাকে কন্ট্রোল করে থাকে। আচ্ছা, এরপরে কি আছে, অ্যাবস্ট্রাক্টিং টাইমিং ডিপেন্ডেন্সিজ and task based design result in few interdependencies between modules. আচ্ছা, মডিউল মানে কি, যে আমরা যখন একটা মডিউল হলো একটা হলো মানে ভেরি স্মল ইউনিট অফ, আমরা কি বলতে পারি, একটা টোটাল সিস্টেমের একটা সিস্টেমকে যদি আমরা অনেকগুলো মডিউলে ভাগ করতে পারি একটা সিস্টেমকে, মানে একটা সিস্টেম আমাদের অনেকগুলো কাজ করে। মডিউল কি স্যার গাইডলাইন? না না না, মডিউল গাইডলাইন না, এখানে মডিউল অনেকগুলো হলো আসলে অনেকগুলো সিস্টেমের একটা পার্ট, মানে একটা সিস্টেমের অনেকগুলো পার্ট থাকে, এই ক্ষুদ্রতম পার্টকে বলা হয় মডিউল। মডিউল, ঠিক আছে, যেটা একটা ক্ষুদ্রতম পার্ট, যেটা একটা নিজে একটা হলো ইন্ডিপেন্ডেন্ট, নিজে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে এবং সর্বকনিষ্ঠ একটা ইউনিট। ঠিক আছে, একটা ক্ষুদ্র ইউনিট যেটাকে নিজেই একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে পারে, কিন্তু সে একাধিক কাজ করতে পারে না, সে একটা নির্দিষ্ট কাজ করতে পারে, এটা হলো একটা মডিউল। তো অনেকগুলো মডিউল নিয়ে একটা সিস্টেম আর কি ডিজাইন করা হয়। আচ্ছা, তো এটা কি করে, যে এই abstracting timing dependencies and task based design result in fewer interdependencies between modules. তাহলে আমাদের একটা সিস্টেমে যেহেতু অনেকগুলো মডিউল কাজ করে, তার মানে সেই মডিউল গুলো একটা আরেকটার উপরে ইন্টারডিপেন্ডেন্ট। কারণ কি, যে আমরা বললাম কি একটা মডিউল একটা নির্দিষ্ট কাজ করে, আরেকটা মডিউল আরেকটা কাজ করে, এভাবে অনেকগুলো মডিউল থাকে আমাদের একটা কমপ্লিট সিস্টেমে। তো এই মডিউল গুলোর মধ্যেও এই টাইমিংটা কিন্তু সেট করে বা মেইনটেইন করে আরটিওএস বা রিয়েল টাইম অপারেটিং সিস্টেম। তাহলে এটা হলো আমাদের ইউজ করার অন্যতম একটা কারণ। আচ্ছা, তারপর বলা হচ্ছে কি মডিউলারিটি, দ্য টাস্ক বেসড এপিআই। আচ্ছা, এপিআই মানে কি জানেন? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। দ্য টাস্ক বেসড API naturally encourages modular development as a task will typically have a clearly defined role. তার মানে প্রত্যেকটা মডিউল যেহেতু ডিফারেন্ট কাজ করে, তার মানে কার কি কাজ করতে হবে সেটা কিন্তু সুনির্দিষ্ট। একটা সিস্টেমের মধ্যে যেহেতু আমার অনেকগুলো মডিউল আছে এবং প্রত্যেকটা মডিউল ভিন্ন ভিন্ন কাজ করে, তাই প্রত্যেকের কাজ কিন্তু বা প্রত্যেকের কি কি রোল প্লে করতে হবে এটাও কিন্তু সুনির্দিষ্ট। আচ্ছা, এরপরে প্রমোটস টিম ডেভেলপমেন্ট। ওকে, এখন আমাদের একটা সিস্টেম ডিজাইন করতে গেলে অনেকগুলো টিম সেখানে কাজ করতে পারে। তো সেই টিমগুলো তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন আমরা ওয়ার্ক অ্যাসাইন করে দিই। তাহলে প্রত্যেকেই ভিন্ন ভিন্ন যখন প্রত্যেকে ভিন্ন ভিন্ন কাজ অ্যাসাইন করে দেওয়া হয়, তারা তাদের নিজস্ব কাজগুলো করে। তো আমরা এটাকে বলতে পারি যে task based system allows separate designers or teams to work independently on their parts of the project. মানে একটা প্রজেক্টের মধ্যে বা একটা সিস্টেম ডিজাইন করতে গেলে যে অনেকগুলো কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু আমরা একটা টিমকে ভাগ করে দিই। তো যার ভাগে বা যার অংশে যে কাজটুকু পড়ে সে কাজটুকু ইন্ডিপেন্ডেন্টলি করে। তো এটা হলো আসলে আমাদের একটা টিম ডেভেলপমেন্ট করে কাজ করার যে মানসিকতা সেটাকে তৈরি করে বা সেটার প্রমোট করে। এটা আসলে একটা হিউম্যান রিসোর্সের দিকে চলে গেল, এটা মেশিনারি কোনো
কারণ না, এটা হলো আমাদের হিউম্যান রিসোর্সের একটা কারণ। আচ্ছা, এরপরে কি ইজিয়ার টেস্টিং। তাহলে যেহেতু আমাদের মডুলার বেসড কাজ করে, তো মডুলার বেসড কাজ করলে আমাদের প্রত্যেকটা অংশ কাজ করছে কিনা বা আমাদের একটা অংশ কাজ করছে না, সেটার জন্য আমরা টেস্ট করার জন্য কি করব, আমরা একটা নির্দিষ্ট মডিউলকে টেস্ট করব যে ওই মডিউলটা ঠিকঠাক কাজ করছে কিনা। তো আমাদের মডিউলার বেসড টেস্টিং এর কারণে আমাদের এই টেস্টিংটা ইজি হয়। আচ্ছা, তারপরে কি কোড রিইউজ। আমরা বলতে পারি another benefit of modularity is that similar applications on similar platforms will inevitably lead to the development of a library of standard tasks. মানে আমরা যখন অনেকগুলো কাজ করতে চাচ্ছি কিন্তু আমরা মডুলার বেস কাজ করছি, তখন কিন্তু অনেক সময় আমাদের একই কোড বারবার ইউজ করতে হয়। মানে প্রত্যেকটা মডিউল যদিও ভিন্ন ভিন্ন কাজ করছে, কিন্তু কাজ করার ক্ষেত্রেও আমরা যখন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখি, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের অনেকগুলো কোড থাকে যেগুলো আমরা রিইউজ করি বারবার অনেকগুলো। যেমন আপনি সাপোজ সি প্রোগ্রামে আপনাকে একটা প্রোগ্রাম করতে দেওয়া হলো যে একটা সাপোজ একটা লসাগু বের করার জন্য। এখন এই লসাগু বের করার জন্য যে কোডিং গুলো আপনি ইউজ করেন, আপনাকে যদি বলা হয় আপনি দুটো সংখ্যা যোগ করেন, সেখানেও কিন্তু অনেকগুলো কোডিং, সেম কোডিং আপনি ব্যবহার করেন। যেমন প্রথমে যদি আপনি ইনক্লুড দিয়ে শুরু করেন, সেটা ঠিক আছে একই রকম। তারপর আপনার মেইন ফাংশন লেখা, তারপরে আপনার যে ডিক্লারেশন পার্ট, আপনার শুধু এখানে চেঞ্জ থাকে কি, চেঞ্জ থাকে হলো আপনার যে ফাংশনের পার্টটা, যে আপনি কখন কোন প্রোগ্রামিং এ কোন ফাংশনটা করতে চাচ্ছেন, সেই হিসাবে আমাদের ফাংশনের পার্টটাকে ভ্যারি করতে হয়। কিন্তু অন্যান্য পার্ট গুলো কিন্তু অনেকটা সেমই থাকে। এই কারণে আমরা একই ধরনের কোড সব ধরনের মডিউলে ব্যবহার করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে, কিন্তু অনেকাংশে আমরা একই ধরনের কোড ব্যবহার করি, কিন্তু তাদের মধ্যে ফাংশনের যেহেতু ডিফারেন্স আছে, এই জন্য আমাদের ফাংশনের পার্টে গিয়ে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট কিছু অংশ অ্যাড করতে হয় বা বাদ দিতে হয়। এই জন্য আমরা বলছি কোড রিইউজ। তার মানে একই ধরনের কোড আপনি অনেকগুলো মডিউলে ব্যবহার করতে হতে পারে, এটা একটা সুবিধা। আচ্ছা, তারপরে ইমপ্রুভ এফিসিয়েন্সি। And RTOS can be entirely event driven. No processing time is wasted calling for events that have not occurred. তার মানে আপনার যেই কাজটা করতে হবে না, সেই কাজের জন্য তো কোনো টাইম ওয়েস্ট হোক এটাও তো আপনি চান না। সাপোজ আপনার একটা কাজ করতে হচ্ছে না, কিন্তু সেই কাজের জন্য একটা টাইম সে ওয়েস্ট করছে, তার মানে সেখানে আপনার সিস্টেমের এফিসিয়েন্সিটা কিন্তু কমে গেল। আপনি যেই কাজ করতে চাচ্ছেন বা যে কাজ করতে হবে, সেই কাজের জন্য যখন একটা টাইম ডেডিকেশন করা থাকবে এবং সেই কাজটা আপনি করবেন, তার মানে আপনার এফিসিয়েন্সিটা ভালো। কিন্তু আপনার একটা কাজ করার দরকার নেই, অথচ আপনি সেই কাজের জন্য একটা সময় ব্যয় করছেন, এটা নিশ্চয়ই একটা ভালো এফিসিয়েন্ট কোনো ডিজাইন না। তো আরটিওস এই একটা এফিসিয়েন্ট ডিজাইন বা এফিসিয়েন্ট একটা সিস্টেম সে আপনাকে প্রোভাইড করে। এখানে কি হয় যে যার যতটুকু কাজ করতে হবে এবং যতটুকু কাজ করা দরকার, তার জন্য একটা নির্দিষ্ট টাইম অ্যাসাইন করা থাকবে, ওই টাইমের মধ্যেই ওই প্রোগ্রামটুকু রান করবে। আর যে প্রোগ্রামের রান করার কোনো দরকার নেই, সেই প্রোগ্রামটি সে রানও করবে না, যার ফলে এখানে কোনো টাইম ওয়েস্টেরও কোনো ব্যাপার নাই। আচ্ছা, তারপর কি বলছে, ব্যাকগ্রাউন্ড অর আইডল প্রসেসিং ইজ পারফর্ম ইন দা আইডল টাস্ক। তার মানে যেটা আপনার যে কাজটা মানে আপনার অ্যাক্টিভ টাস্ক না, যেই টাস্কটা অ্যাক্টিভ টাস্ক না, সেটার জন্য কি করে, দিস এনশিওরস দ্যাট থিংস সাচ এজ সিপিইউ লোড মেজারমেন্ট, ব্যাকগ্রাউন্ড সিআরসি চেকিং ইট এটসেট্রা উইল নট এফেক্ট দ্য মেইন প্রসেসিং। মানে যেটা আপনার মেইন টাস্ক না বা অ্যাক্টিভ টাস্ক না, সেটা কখনোই আপনার মেইন প্রোগ্রামকে এফেক্ট করবে না। মানে আপনার ব্যাকগ্রাউন্ডে ওই অপারেটিং সিস্টেমের কিন্তু কিছু
প্রোগ্রাম অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে থেকে থাকে। মূলত কাজ কোনটা, যেটা আপনি এখন যেটা রান করতে, যেমন আমরা যখন অন করি কম্পিউটার হয় না আমাদের নিজস্ব কাজের জন্য। আচ্ছা, যেমন দেখা যাচ্ছে আমি এখন একটা জাস্ট পিডিএফ ফাইল ওপেন করে রাখি, কিন্তু আমার এই সময় তো আমার হলো ওপেন থাকে। তাহলে এই ইমেজ ভিউয়ার এই সফটওয়্যারটা যাতে আমার এই অ্যাডোব রিডার কে কোনো ধরনের এফেক্ট না করে, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। কারণ এক্ষেত্রে বা আইডল প্রোগ্রাম, ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম, কিন্তু আমার এখন অ্যাক্টিভ প্রোগ্রাম হলো যেমন এই জুম এখন আমরা এফেক্ট না ফেলে আমাদের ওই ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম, এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আরটিও সিস্টেমেও এই আমাদের করে না ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম, এই জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। আচ্ছা, তারপর আমরা দেখব যে একটা আরটিও সিস্টেমে মানে মেইন কম্পোনেন্ট কি কি আছে। তো আমরা দেখতে পারি যে একটা আরটিও সিস্টেমে কিছু মেইন কম্পোনেন্ট আছে। এর মধ্যে যেমন আছে একটা শিডিউলার, বা এটার সঠিক উচ্চারণ কিন্তু স্কেজিউল। স্কেজিউলার এটা কি কাজ করে আসলে, যে আমাদের কোনো একটা সিস্টেমের মধ্যে তো অনেকগুলো প্রোগ্রাম, আমাদের একটা সিস্টেম দ্বারা আমরা অনেক ধরনের কাজ করতে চাই। তো এই কাজগুলো করার জন্য কোন কোন প্রোগ্রাম কখন কখন রান হবে, কোন কোন প্রোগ্রাম কতটুকু সময় ধরে রান করবে এবং তারপরে সেটা টার্মিনেট করবে, তারপর আরেকটা প্রোগ্রাম রান করবে, এই বিষয়গুলো আসলে শিডিউল করে এই শিডিউলার। ঠিক আছে, তো আমরা এখানে বলতে পারি দিস কম্পোনেন্ট অফ আরটিও টেলস দ্যাট in which order the tasks can be executed, which is generally based on the priority. তো আমরা এর আগেই দেখে এসেছিলাম যে এরা কিন্তু কি করে, প্রায়োরিটি বেসড শিডিউল করে। মানে যেই কাজটা আগে করা দরকার সেটাকে আগে করতে বলবে, যে কাজটা পরে করা দরকার সে কাজটাকে পরে করতে বলবে। তাহলে এটা এই কাজটা এই আগে কোনটা করবে পরে কোনটা করবে, এটা মেইনলি কে করে থাকে, এটা করে থাকে শিডিউলার। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে সিমেট্রিক মাল্টি প্রসেসিং বা এসএমপি। এসএমপি ফুল ফর্ম হলো সিমেট্রিক মাল্টি প্রসেসিং। এই সিমেট্রিক মাল্টি প্রসেসিংটা আসলে কি নির্দেশ করে, যে একটা আপনার আরটিওএস সিস্টেম বা অপারেটিং সিস্টেম একই সাথে কতগুলো ডিফারেন্ট টাস্ককে হ্যান্ডেল করতে পারে। মানে কতগুলো, মানে একটা সিস্টেমের মধ্যে অনেকগুলো কাজ করতে হয়, তাহলে একটা আরটিও সিস্টেমে আপনি কতগুলো কাজের জন্য একসাথে ইনস্ট্রাকশন দিতে পারেন যেগুলো সে ধাপে ধাপে করবে। তাহলে এটা হলো সিমেট্রিক মাল্টি প্রসেসিং এর কাজ। তাহলে ইট ইজ আ নাম্বার অফ মাল্টিপল ডিফারেন্ট টাস্ক দ্যাট ক্যান বি হ্যান্ডেলড বাই দ্য আরটিওএস so that parallel processing can be done. আচ্ছা, এরপরে কি একটা ফাংশন লাইব্রেরি। আচ্ছা, আমরা এর আগে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনারা এর আগে যখন বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেছেন তখন নিশ্চয়ই ফাংশন লাইব্রেরি সম্পর্কে জেনেছেন। যে ফাংশন লাইব্রেরি হলো একটা লাইব্রেরি যার মধ্যে আমাদের যে বেসিক ফাংশনগুলো আমরা ইউজ করে থাকি, যেমন সি প্রোগ্রামের মধ্যে আমরা বেসিক কিছু ফাংশন ব্যবহার করে থাকি। সে যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, এই প্রিন্টএফ স্ক্যানএফ এইগুলো যে আসলে কি জিনিস, এগুলোর পরিচয় কি, এগুলোকে আমরা লিখে থাকি সি প্রোগ্রাম লেখার সময়, লিখে থাকি না। এগুলো সে কিভাবে বুঝতে পারে, কম্পাইলার কিভাবে বুঝতে পারে যে প্রিন্টএফ কি বা স্ক্যানএফ কি? কারণ হলো আমরা কিছু লাইব্রেরি ফাংশন কিন্তু সেখানে ডিক্লেয়ার করে দিই। যেমন একটা লাইব্রেরি ফাংশনের নাম বলেন তো কেউ, মনে আছে? আচ্ছা, stdio.h, conio.h, এগুলো ছিল না? আচ্ছা, তাহলে এগুলো আমরা যখন ডিক্লেয়ার করতাম, এগুলো যখন কল করতাম, তখন আমরা বলা হতো যে এই ধরনের এই লাইব্রেরির মধ্যে
যে ফাংশন গুলো আছে সেগুলোকে আমরা ব্যবহার করব, তুমি রেডি থাকো। তো প্রিন্টএফ বা স্ক্যানএফ যখন আমরা লিখতাম তখন কিন্তু আমাদের বলা দরকার হতো না যে প্রিন্টএফ কি জিনিস, স্ক্যানএফ কি জিনিস। আচ্ছা, তো এই ফাংশন লাইব্রেরিও আসলে এই কাজটাই করে, যে আমাদের যেমন এখানে আমরা বলছি কি ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট অফ RTOS that acts as an interface that helps you to connect kernel and application code. কার্নেল মানে কি জানেন? কার্নেল হলো আমাদের অপারেটিং সিস্টেমের, এই রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের বা যে কোনো অপারেটিং সিস্টেমের একটা কোর প্রোগ্রাম। মানে অপারেটিং সিস্টেম তো একটা প্রোগ্রাম, এই কার্নেলও হলো একটা কম্পিউটার প্রোগ্রাম। এই কার্নেলটা হলো এই অপারেটিং সিস্টেমকে রান করার জন্য যে মূল ভূমিকা রাখে যে প্রোগ্রামটা, সেটা হলো কার্নেল। মানে একটা অপারেটিং সিস্টেমকে মূলত রান করাই যে তার নাম হলো কার্নেল। তো এই কার্নেল এবং এই যে অ্যাপ্লিকেশন কোড, এই যে আমরা অ্যাপ্লিকেশন কোড বা একটা প্রোগ্রামে যখন কোড লিখবো, সেই কোডটাকে রিড করবে কে? রিড করবে কিন্তু এই কার্নেল, অপারেটিং সিস্টেমকে যে রান করে এই কার্নেল কিন্তু সেটাকে রিড করবে। তো এই কার্নেল যাতে এটাকে পড়তে পারে বা কার্নেল যাতে এটাকে বুঝতে পারে এই কোডগুলোকে, এই জন্য এই লাইব্রেরি ফাংশন সাহায্য করে যে যে কোডগুলো লেখা হয়েছে এই কোডগুলোর মধ্যে ফাংশনগুলো ব্যবহার করা হয়েছে সেই ফাংশনগুলোকে পরিচয় করিয়ে দিতে কার্নেলকে, মানে কার্নেলের সাথে ফাংশনগুলোর পরিচয় ঘটাই হলো এই ফাংশন লাইব্রেরি। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি মেমোরি ম্যানেজমেন্ট। অবশ্যই আমার একটা মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট থাকতে হবে। এই মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট কি করে? এই যে আমরা এতগুলো কাজ করছি, এই এতগুলো প্রোগ্রাম সে রান করবে, এই প্রোগ্রামগুলোকে সে ভিন্ন ভিন্ন মেমোরিতে সে অ্যালোকেট করে রাখবে। This element is needed in the system to allocate memory to every program, which is the most important element of RTOS. মানে আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে বা প্রত্যেকটা প্রোগ্রামকে এটা তো আমাদের একটা মেমোরি ইউনিটে রাখতে হবে। তো এই যে ভিন্ন ভিন্ন প্রোগ্রামকে ভিন্ন ভিন্ন মেমোরি ইউনিটে যে অ্যালোকেট করে দেওয়ার কাজটা করে এই মেমোরি ম্যানেজমেন্ট। ঠিক আছে? এরপরে কি ফাস্ট ডিসপ্যাচ লেটেন্সি, এটা কি কাজ করে? It is an interval between the termination of the task that can be identified by the operating system and the actual time taken by the task বা thread. ঠিক আছে? তাহলে আমাদের এখানে বিষয়টা কি, যে আমাদের অপারেটিং সিস্টেম একটা যে কোনো একটা কাজ শেষ করতে অপারেটিং সিস্টেম যে সময়টা মানে মেপে নিল, মানে যে সময়টা সে কাউন্ট করছে একটা নির্দিষ্ট কাজ করতে, অপারেটিং সিস্টেম যে সময়টা কাউন্ট করলো আর ওই কাজটা করতে অ্যাকচুয়ালি যে সময়টা লাগলো, এর যে পার্থক্য, সে পার্থক্যটাই হলো আমরা বলি যে ডিসপাস লেটেন্সি। এই পার্থক্যটা বা এই টাইম যে ডিলেটা, যে যতটুকু অপারেটিং সিস্টেম যে টাইমটা কাউন্ট করলো যে একটা কাজ করতে এত সেকেন্ড এত মিলি সেকেন্ড সময় লাগলো, আর সেই কাজটা কমপ্লিট করতে অ্যাকচুয়ালি যতটুকু সময় লাগলো, এই দুইটার যে পার্থক্য, সে পার্থক্যকে আমরা বলি ল্যাটেন্সি। তো এই ল্যাটেন্সিটা খুব কম হওয়া দরকার, মানে অরিজিনালি যে সময় লাগলো সেই সময়টাই যাতে অপারেটিং সিস্টেম কাউন্ট করে সেই রকম একটা ব্যবস্থাপনা থাকা দরকার। তো সেই ব্যবস্থাপনার নামই বলছে ফাস্ট ডিসপ্যাচ লেটেন্সি। ঠিক আছে? যাতে এখানে কোনো ডিলে না হয়, কারণ এখানে যদি আমার একটা কাজ শেষ হয়ে গেল কিন্তু আমার অপারেটিং সিস্টেম সে কাউন্ট করতে পারলো না যে ওই কাজটা শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু সে পরের কাজটা আবার শুরু করতে দেবে না। পরের কাজটা যদি শুরু না করে তাহলে কিন্তু আমাদের একটা ডিলে তৈরি হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের একটা ফাস্ট ডিসপ্যাচ লেটেন্সি ব্যবস্থা থাকা দরকার। আচ্ছা, এরপরে কি? এরপর হলো ইউজার ডিফাইন ডেটা অবজেক্টস এন্ড ক্লাসেস। ওকে, তো এটা কি কাজ করে? যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম মেক্স ইউজ অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক C or C++, which should be organized according to their operation. তার মানে এই যে ইউজার ডিফাইন ডেটা অবজেক্টস এন্ড ক্লাসেস, এখানে বোঝাচ্ছে যে আমাদের ইউজার
বা আমাদের ব্যবহারকারী তারা যদি ইচ্ছামতো একটা প্রোগ্রামকে ডিজাইন করতে চায় বা একটা প্রোগ্রাম তারা রেডি করতে চায় এক্সিকিউট করার জন্য, তাহলে তারা কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সেটাকে এই আরটিও সিস্টেম দ্বারা পরিচালিত করতে পারে। ঠিক আছে, যে তাদের আমার সাপোজ কোনো একটা কাজ করা দরকার, সেই কাজটা করার জন্য আমি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে সেই ইনস্ট্রাকশন সেটটা কমপ্লিট করে আমি সেটাকে আরটিওএস এর সাহায্যে পরিচালনা করতে পারি। তো এই পরিচালনা করার কাজটা করে কি, ইউজার ডিফাইন্ড ডাটা অবজেক্ট এন্ড ক্লাসেস, এই অংশটা। ঠিক আছে, আচ্ছা এরপরে স্যার আমরা শুধু এই পয়েন্টগুলো পড়বো না স্যার? পয়েন্ট, হ্যাঁ আপনারা পয়েন্টগুলো পড়বেন, মানে এই কাজগুলো অবশ্যই একটু পয়েন্টগুলো পড়বেন এবং কাজগুলো একটু মানে দেখবেন যে এক লাইনে একবার দেখে দেবো স্যার। হ্যাঁ আচ্ছা, তো আরটিও সিস্টেমের ক্লাসিফিকেশন দিয়ে আজকে আমি শেষ করতে চাচ্ছি। আচ্ছা এর আগে আপনাদের একটু ইয়েটা আমি পার্টিসিপেশনটা একটু ইয়ে করে নিই, কাউন্ট করে নিই, তা না হলে পরবর্তীতে 15 জন। জি স্যার। হ্যাঁ কে কে আছেন? শাহাবুদ্দিন সাহেব, রোল 37। জি স্যার 37। আচ্ছা এরপরে আছেন 38। তারপরে আছেন আচ্ছা রোল 06 শাকওয়াত হোসেন। ইয়েস স্যার। স্যার 33। আচ্ছা আপনারা সবাই একসাথে এক এক করে বলেন তো। 33 আছেন, তারপরে 31 40 স্যার 40 40 15 স্যার 15 15 26 30 সরি বোঝা যায়নি, আরেকবার বলেন। কেউ শুনতে পাচ্ছেন? 10 রোল বললো। জি স্যার মনে বললো 10 ও আচ্ছা 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 এরপরে আর কেউ? আচ্ছা 10 33 31 স্ক্রিনশট নিলে তো মনে বেটার। এই স্ক্রিনশট নিলে পরবর্তীতে এগুলো খুঁজে পাওয়া, মানে অনেকগুলো ক্লাস নেওয়া হয়ে যায়, তো এই সাথে সাথে কাজ করলে সুবিধা হয়। অনেকগুলো ক্লাস নেওয়া হয়ে গেলে তখন হলো সমস্যা হয়। 16 আছে মোর্শেদ ভাই। আচ্ছা 16 আছে, কেউ একজন হেল্প করেন। স্যার 34 আছে, 20 আছে, 20 তে দেওয়া হয়েছে। 34 আছে জি স্যার। কি 34 আছে, 10 26 আছে স্যার। রোল 3 আছে স্যার, 003। এরপর 31, রোল 003 31। হ্যাঁ 31 হয়েছে। স্যার 21 আছে। 21 হ্যাঁ 21, তারপরে 37 38 40 15 10 16। ঠিক আছে মোটামুটি এগুলো। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা বলছিলাম যে ক্লাসিফিকেশন অফ আরটিও। আবার বলেন। 20 কেউ কি শুনতে পাচ্ছেন উনি যেটা বললেন? না স্যার। আচ্ছা আমি 06 38 26 31 03 21, তারপরে আছে আপনার 33 34 37 38 40, তারপরে 20, তারপরে আছে হলো 15 10 16 এগুলা। জি স্যার এগুলি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমি যেটা বলছিলাম যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এর ক্লাসিফিকেশন এর 3 ভাগে ভাগ করা যায় মূলত। একটা হলো হার্ড রিয়েল টাইম, একটা ফার্ম রিয়েল টাইম, আর একটা হলো সফট রিয়েল টাইম। তো হার্ড রিয়েল টাইমটা কি করে? এই অপারেটিং সিস্টেমে আপনার প্রত্যেকটা টাস্কের জন্য যে টাইমটা দেওয়া থাকে, যে শিডিউল টাইম দেওয়া থাকে, এই শিডিউল টাইম থেকে কোনো ধরনের বা মানে এই শিডিউল টাইমে যে ডেডলাইনটা দেওয়া থাকে তারপরে আর কোনো ধরনের ডিলে সে অ্যাকসেপ্ট করে না। আপনাকে অবশ্যই ওই টাইমেই কাজ করতে হবে। ঠিক আছে, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম মূলত 3 প্রকার। এর মধ্যে হার্ড রিয়েল টাইম হলো
যে স্ট্রিক্ট, যে আপনাকে এই টাইমের মধ্যেই কাজ করতে হবে, এই ডেডলাইনের মধ্যেই কাজ করতে হবে, আদারওয়াইজ অনেক সমস্যা হয়ে যাবে। যেমন মেডিকেল ক্রিটিক্যাল কেয়ার সিস্টেম, এখানে আপনার সামান্য টাইম এদিক ওদিক হলে কিন্তু সমস্যা। তাহলে এখানে হার্ড রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়। এরপরে কি আছে ফার্ম রিয়েল টাইম, যেখানে আপনার কিছুটা ডিলে, মানে এও হলো স্ট্রিক্টলি ফলো করে, তারপরেও এর কিছুটা ডিলে গ্রহণযোগ্য। যেমন ভিডিও কনফারেন্সিং এ কিছুটা ডিলে গ্রহণযোগ্য, এখানে ফার্ম রিয়েল টাইম ব্যবহার করা যেতে পারে। আরেকটা আছে সফট রিয়েল টাইম, যেখানে কিছুটা ডিলে গ্রহণযোগ্য। যেমন আপনি একটা টিকিট রিজার্ভ করবেন, আপনার রেলওয়ে টিকিট রিজার্ভ করবেন, ওইটা কিছুটা ডিলে হতে পারে। তারপরে আপনি একটা অনলাইন ট্রানজেকশন করবেন, একটা টাকা পাঠাবেন, সেটা কিছুটা ডিলে হতে পারে, এখানে খুব একটা ইফেক্ট ফেলে না। তাহলে এই যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম 3 প্রকার, এই পর্যন্ত আজকে আমাদের পড়াটা থাকবে। আপনারা একটু এই পর্যন্ত একটু দেখবেন, ঠিক আছে? আমাদের সেশন এখন শেষ হবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকবেন, আর আমরা পরবর্তী ক্লাসে জি স্যার। কালকে আবার কম্পিউটার নেটওয়ার্কিং ক্লাস আছে আপনাদের সাথে, দেখা হচ্ছে। স্যার কাল কয়টা নেবেন স্যার? বিকালে 3টার সময়, কয়টার সময় আপনি আমি স্যার আপনাকে আগে বলে দিব। আপনি তো